নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। বই থেকে সিনেমা এই সিরিজে আজকে প্রথমেই যে গল্পটার কথা বলবো বা বলা যেতে পারে যে ছোট গল্পটার কথা বলবো সেটা হলো প্রতিভা বসুর লেখা একটি ছোট গল্প। গল্পটার নাম হচ্ছে প্রথম সিঁড়ি। এই গল্পটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রাধা নামের একটি মেয়ে, কম বয়সী একটি মেয়ে, যে তার মামার বিয়ে উপলক্ষে মামা বাড়ি যাচ্ছে প্রথমবার। কারণ তার আগে তার মা কোনোদিনও বাপের বাড়িতে যায়নি, যেহেতু তার মায়ের বাবা মানে রাধার দাদু একটু বেশি বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। সেই অভিমানে তার মা বাপের বাড়িতে যাননি। ভাইয়ের বিয়ে উপলক্ষে প্রথমবার তারা মামার বাড়িতে যাচ্ছে। রাধা এবং তার মা বাবা সবাই মামার বাড়িতে যাচ্ছে। কিন্তু রাধার মায়ের এই যে সৎ মা যিনি, তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ। সেটা রাধার মা ওখানে যাওয়ার পর সেটা বুঝতে পারেন। তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বিয়ে বাড়িতে নানান রকম ঘটনা ঘটতে থাকে, নানা রকম মজার ঘটনা, ভালো মন্দ সব কিছু মিলিয়ে নানান রকম ঘটনা ঘটতে থাকে। সেখানে গিয়ে এই মামির দাদার সাথে রাধার একটা সম্পর্কের সূচনা হয়। মামির দাদা অমল, তার হাত ধরেই বলা যেতে পারে যে রাধা ভালোবাসার প্রথম সিঁড়িতে পদার্পণ করে। তারপর কি হয় রাধার সাথে সেই অমলের সম্পর্কটা কতদূর গড়ায়, ভালো কি খারাপ, ট্র্যাজিক না মিলনান্তক না বিয়োগান্তক, সেগুলো তো গল্পটা পড়লে আপনারা জানতে পারবেন। এই গল্পটাকে নিয়ে 1999 সালে একটি সিনেমা হয়েছিল, বাংলা সিনেমা। সিনেমাটার নাম ছিল প্রিয়জন। এই প্রিয়জন সিনেমার পরিচালক ছিলেন দীনেন গুপ্ত। আর এখানে যারা অভিনয় করেছিলেন, ওই রাধা বলে যে মেয়েটি, যে কেন্দ্রীয় চরিত্র গল্পের, সেই চরিত্রে অভিনয় করেছিল সাগরী মুখার্জি। সিনেমার গল্পটা কিন্তু মূল ছোট গল্পের থেকে একদমই অন্যরকম করে দেওয়া হয়েছে। পুরো 100% চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা নয়, মূল গল্পটাকে এক রাখা হয়েছে, কিন্তু তার সাথে আরও বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে, কিছু জিনিস এদিক ওদিক অনেক রকম চেঞ্জ করা হয়েছে। যেমন সিনেমার গল্পের মধ্যে কিন্তু একটা ত্রিকোণ প্রেমের ব্যাপারও দেখানো হয়েছে। এমনিতে আমরা ছোট গল্পের মধ্যে পড়ছি রাধার অমলের সম্পর্কের কথা, কিন্তু সিনেমাতে আমরা দেখতে পাই ওখানে সুব্রত নামে আরও একটি ছেলেকে দেখতে পাই। সুব্রতর কিন্তু রাধাকে বেশ পছন্দ হয় এবং সুব্রতর মা এবং রাধার মা দুজনে মিলে রাধা এবং সুব্রতর বিয়ের ব্যবস্থা করে। যদিও রাধার মা বা কেউই জানতো না রাধার সাথে যে অমলের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এইরকম ধরনের আরও বেশ কিছু ছোটোখাটো অনেক চেঞ্জ দেখানো হয়েছে। রাধার মামা বিয়ের পরে পড়াশোনা করতে বিদেশে চলে যায়, কিন্তু গল্পে দেখানো হয়েছে যে চাকরির জন্য তাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে নতুন বউকে ছেড়ে। এই ধরনের কিছু চেঞ্জেস রয়েছে। বাকি এমনি গল্পটা বেশ ভালোই, সিনেমার গল্পটাও বেশ ভালো, আমি সেটাই বলছি। ছোট গল্পটা তো ভীষণ ভালো, ভীষণই ভালো। গল্পটা পড়ার পর আমার তো খুব ভালো লেগেছে গল্পটা। পড়ার পর বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে আমি গল্পটা সম্বন্ধে ভাবছিলাম যে কি হলো গল্পটা। ছোট গল্পটা যেটা প্রতিভা বসু লিখেছেন সেটা কিন্তু একটু বিয়োগান্তক আছে, আর সিনেমাতে কিন্তু মিলনান্তক ব্যাপারটা দেখানো হয়েছে। সিনেমার গল্পটা বেশ অনেকাংশে চেঞ্জ করা হয়েছে, আমি প্রথমেই বললাম। সিনেমার গল্পটাও কিন্তু বেশ ভালোই লেগেছে। এখানে আবার একটু ত্রিকোণ প্রেম প্লাস একটু অন্যরকম নানা রকম জিনিস দেখানো হয়েছে। তো সব কিছু মিলে গল্পটা বেশ ভালোই লেগেছে, যদিও ছোট গল্পটার থেকে বেশ খানিকটাই আলাদা। আচ্ছা, এখানে আর কারা কারা অভিনয় করেছে সেগুলো বলে দিই। অমলের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক চ্যাটার্জি। রাধার মামার চরিত্রে অভিনয় করেছেন কুণাল মিত্র, আর মামির চরিত্রে অভিনয় করেছেন লাবণী সরকার। রাধার মা হয়েছেন সোমা দে, আর বাবার চরিত্রে অভিনয় করেছেন দেবরাজ রায়। রাধার দাদুর চরিত্রে অভিনয় করেছেন দিলীপ রায় এবং দিদার চরিত্রে অভিনয় করেছেন সুমিত্রা মুখার্জি। আর ওই যে নতুন যে চরিত্রটার কথা বললাম, সুব্রত নামে যে ছেলেটার কথা বললাম, সেই সুব্রতর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। 1999 সাল, বেশ অনেক বছর আগের কথা। তো সেই সময় যিশু সেনগুপ্তর বয়স খুবই কম ছিল। ন্যাচারালি তখন সবারই বয়স খুব কম ছিল। যিশু সেনগুপ্তর বয়স তো খুবই কম ছিল, খুবই কম বয়সী একটি ছেলেকে দেখানো হয়েছে। যদিও চরিত্রটাও এরকমই ছিল, বেশ কম বয়সী একটি ছেলের চরিত্র ছিল। ভালোই বেশ গল্পটা। আর সিনেমাটাও বেশ ভালো। গল্পটা ভীষণ সুন্দর। আমার তো প্রেমের গল্প হিসেবে আমার এই গল্পটা খুবই
খুবই ভালো লেগেছে। অনেকে অনেক সময় মানে কিশোর প্রেমের গল্পের কথা জানতে চান, তো তাদেরকে বলবো যে এই ছোট গল্পটা, প্রতিভা বসুর এই ছোট গল্পটা প্রথম সিঁড়ি, এই গল্পটা কিন্তু আপনারা পড়ে দেখতে পারেন। মানে কিশোর প্রেম নিয়ে গল্পটা খুব মানে আমার তো বেশ ভালো লেগেছে, বিয়োগান্তক যদিও, কিন্তু মানে আমার বেশ ভালো লেগেছে। আর সেই গল্পটাকে নিয়েই সিনেমা হয়েছে প্রিয়জন। সিনেমা গল্পটা আমি যেটা বললাম অনেকটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সিনেমার গল্পটা কিন্তু মিলনান্তক। যাই হোক, আপনারা গল্পটা পড়ে নিতে পারেন এবং সিনেমাটাও কিন্তু চাইলে দেখে নিতে পারেন। প্রিয়জন নামে কিন্তু আরও বেশ কিছু বাংলা সিনেমা রয়েছে, আমি কিন্তু সেগুলোর কথা বলছি না। এই প্রিয়জন যে টার কথা আমি বলছি সেটা 1999 সালের সিনেমা এবং পরিচালক ছিলেন দীনেন গুপ্ত। আর কারা কারা অভিনয় করেছেন সেটা তো আমি বলেই দিলাম, চাইলে আপনারা সিনেমাটাও দেখে নিতে পারেন। এইবার যে গল্পটার কথা বলবো সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, অদ্ভুতুড়ে সিরিজের গল্প। গল্পটার নাম হচ্ছে সাধু বাবার লাঠি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কিন্তু মানে কোনো মানুষ নয়, মানে যাকে নিয়ে গল্পটা লেখা হয়েছে সেটা হচ্ছে একটা লাঠি। সেই লাঠিকে নিয়ে গল্পটা লেখা হয়েছে। দেখতে খুবই সাধারণ একটা লাঠি, কিন্তু সেই লাঠিটা ছিল সাধু বাবার লাঠি। সেই সাধু বাবার যে লাঠি, সেই লাঠির মধ্যে কিন্তু মন্ত্র উচ্চারণ হয় এবং সেই মন্ত্র উচ্চারণ হয়ে লাঠিটা যখন যেরকম দরকার সেরকম কাজ করে। মানে গল্পটা হচ্ছে এরকম যে নবীন নামে একটি ছেলে, যে মামা কিংবা কাকা এরকম কোনো একজনের কাছ থেকে ও টাকা নিয়ে ফিরছিল। সে মানে ওর কাছে বেশ অনেকগুলো টাকা ছিল। এবার ওকে মানে গ্রামে ফিরতে হলে ভুরফুনের মাঠ পেরিয়ে যেতে হবে। আর এই ভুরফুনের মাঠ হচ্ছে খুবই মানে কুখ্যাত একটা জায়গা, যেখানে সমস্ত লুটেরারা থাকে, ঠ্যাঙাড়ে ফাঁসুরে, মানে আগেকার দিনে যে সমস্ত অনেক লুটেরারা ছিল যারা মানুষকে লুটপাট করে তাকে মেরে ফেলতো এবং তার সমস্ত টাকা পয়সা কেড়ে নিত। তো ওই নবীনের কাছে যেহেতু অনেক টাকা রয়েছে, তো সেই জন্য ওর কাকা প্রথমে ওকে থেকে যেতে বলে যে আজকে রাতে যাওয়ার দরকার নেই, কিন্তু নবীনের কাজ থাকে, ওকে যেতেই হবে। তখন ওর কাকা ওকে মানে একটা লাঠি সঙ্গে দিয়ে দেয়, বলে যে এই লাঠিটা থাকলে, যদিও নবীন লাঠি চালাতে একদমই অভ্যস্ত নয়, কিন্তু তাও লাঠিটা সঙ্গে থাকলে একটা ওর ভরসা, সেই হিসেবে ও লাঠিটা সঙ্গে করে নিয়ে যায়। এই লাঠিটাই হচ্ছে সেই সাধু বাবার লাঠি। যে সাধু বাবার লাঠির মধ্যে কিন্তু মন্ত্র উচ্চারণ হয় এবং প্রয়োজনে সেটা প্রয়োগ হয়। মানে যথারীতি ওই ভুরফুনের মাঠ পেরোনোর সময় নবীনকে কিছু ডাকাত দল ধরে এবং ডাকাতদেরকে নবীন একাই লাঠি দিয়ে এতগুলো ডাকাতকে মেরে তাড়িয়ে দেয়। তো এটা সম্ভব হয়েছে কিন্তু শুধুমাত্র ওই লাঠিটার গুণে, মানে সাধু বাবার লাঠির গুণে। নবীন ছাড়াও ওই মানে ডাকাত দলের লোকেরাও কিন্তু বুঝতে পারে যে এটা একমাত্র সম্ভব হয়েছে লাঠির গুণে। এবার সেই লাঠির মাহাত্ম্যের কথা চারদিকে ছড়িয়ে পড়ে, আর যথারীতি সেই লাঠিটাকে নিজের হস্তগত করার জন্য বেশ কিছু লোক উঠে পড়ে লাগে। ওই লাঠি যদি কারো কাছে থাকে, সে তখন নিজেকে রাজা মনে করবে আর কি, মানে তার অসাধ্য কিছুই থাকবে না, লাঠিকে কাজে লাগিয়ে সে মানে পুরো জগৎকে জয় করতে পারবে, এরকম একটা ধারণা সবার মধ্যেই হয়। তখন প্রচুর লোকেরা সেই লাঠিটাকে হস্তগত করার চেষ্টা করে এবং সেই নিয়ে নানান রকম মজার মজার কাণ্ড ঘটতে থাকে। এইটা নিয়েই হচ্ছে মেইনলি গল্পটা। এবার এর মধ্যে নানা রকম আরও প্রচুর চরিত্র রয়েছে। তার মধ্যে যেমন জগাই মাধাই বলে দুই বন্ধুর কথা রয়েছে। তারা যে কোনো ব্যবসায়ী করতে যায়, পানুবাবু নামে একজন আছে যে তাদেরকে সবসময় মানে ওদেরকে মানে কি বলবো, অত্যাচার করে, উৎপীড়ন করে। ওরা যে কোনো দোকান দেয় বা যা কিছু খায় ওদের কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসে, কোনো রকম টাকা পয়সা দেয় না, উল্টো ওদের কাছ থেকে তোলা আদায় করে। ওরা সব ব্যবসাতেই মানে কিছুই করতে পারে না, সব ব্যবসাতেই ওদের লস হয় পানুবাবুর জন্য। তারপর ওরা সেই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেখানে গিয়ে সেই জায়গার মানে যেই গ্রামে যাচ্ছে সেখানকার গ্রামের জল আবার মানে এতই ভালো যে কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি সেই গ্রামের জল খাওয়া যায়, মানে সঙ্গে সঙ্গে সে হজম হয়ে যায়, আবার খিদে পেয়ে যায়। মানে এরকম ধরনের বেশ কিছু মজার মজার ঘটনা আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা অদ্ভুতুড়ে সিরিজ যেটা, সেটা তো আপনারা সবাই জানেন নিশ্চয়ই, যে এটা মানে বাচ্চাদের জন্য লেখা বেশ মজার গল্প। তার মধ্যে বিভিন্ন রকম জিনিস রয়েছে, কিছু ভৌতিক ঠিক বলবো না, ভূতের ব্যাপারও রয়েছে। হয়তো এটাকে ভূত বলা ঠিক হবে কিনা জানি না। মানে কারো গলা শোনা যাচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সে নিজে বলছে যে না আমি ভূত না, মানে আমি এটাকে আমাকে কণ্ঠস্বর বলতে পারো, আমার নাম কণ্ঠস্বর, এরকম ধরনের বেশ কিছু কথা বলছে। তারপর যাই হোক সেই লাঠিটা সেই সাধু বাবার কাছে ফেরত যায়। কিভাবে যাচ্ছে না যাচ্ছে সেটা এখন আর বলছি না এত ডিটেলসে, আপনারা গল্পটা পড়লে জানতে পারবেন। আর যেটা থাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাতে একটা মানে ব্যাপার থাকে যে মানে যে ভালো তার জয় হচ্ছে, যারা খারাপ তাদের
মানে পরাজয়, এই ব্যাপারগুলো রয়েছে। এই জিনিসগুলোকে নিয়ে গল্পটা শেষ হচ্ছে। এবার এই গল্পটাকে নিয়ে 2008 সালে একটা সিনেমা তৈরি হয়েছে, বাংলা সিনেমা, সেটার নামও কিন্তু সাধু বাবার লাঠি। এর মানে পরিচালক হচ্ছেন সংহিতা ব্যানার্জি, আর অভিনয় করেছেন কালী ব্যানার্জি, রমাপ্রসাদ বণিক, কল্যাণ চ্যাটার্জি ইত্যাদি। আরও বেশ অনেক চরিত্রই রয়েছে এখানে, এবং আরও অনেক অভিনেত্রীরা রয়েছেন। সবার নাম আমি এখানে বলছি না, কিন্তু সিনেমাটা নিয়ে আমার যেটা বলা সেটা হচ্ছে যে সিনেমাটা মানে অত্যন্তই কি বলবো, আমার একদম ভালো লাগেনি সিনেমাটা দেখতে। সিনেমাটা সম্বন্ধে অনেক কিছু বিশেষণ আমার বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি বলবো না। মানে আমার ভালো লাগেনি, সেটাই আমি বলছি। সিনেমাটা একদমই ভালো না। আমি কিন্তু এই সিরিজটা করার সময় বারবারই প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি, এই সিরিজটা কিন্তু মানে সিনেমার রিভিউ না। আমি শুধুমাত্র কোন বই থেকে বা কোন গল্প থেকে সিনেমাটা করা হয়েছে সেই তথ্যটা আপনাদেরকে দিই। তারপরে শেষে আমি কখনো কখনো আপনাদেরকে বলে দিই যে আপনারা চাইলে সিনেমাটা দেখতে পারেন, নাও দেখতে পারেন। আপনাদেরকে সিনেমা দেখানো কিন্তু আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে গল্প বা উপন্যাসটার কথা বলা, যেই উপন্যাসটাকে বা গল্পটাকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে। মানে সিনেমাটা তৈরি হয়েছে এই আগ্রহতেই যদি আপনারা কেউ গল্পটা বা উপন্যাসটা পড়েন, এটাই আমার কাছে মূল উদ্দেশ্য। মানে যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে বই নিয়ে চ্যানেল, সিনেমা চ্যানেল তো নয়, শুধুমাত্র বই নিয়ে চ্যানেল, সেজন্য বইয়ের কথাই আমি একমাত্র এখানে বলি। বইটা পড়া বা গল্পটা পড়ার জন্যই আমি আপনাদেরকে উৎসাহ দিই। সিনেমাটা আপনারা চাইলে দেখতে পারেন, চাইলে নাও দেখতে পারেন। সিনেমা দেখানো কিন্তু আমার উদ্দেশ্য নয়। কিন্তু তাও আমি যে সিনেমাগুলো আমার দেখতে মোটামুটি ভালো লাগে বা সিনেমাগুলো ভালো হয়েছে মোটামুটি, সেগুলো আমি বলি যে আপনারা চাইলে সিনেমাটা দেখতে পারেন, আপনাদের ওপরই আমি ছেড়ে দিই। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে, সাধু বাবার লাঠি, এই সিনেমাটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলে দিচ্ছি যে সিনেমাটা দেখার কোনো প্রয়োজন নেই। আমার তো একদমই ভালো লাগেনি। এরপরেও যদি আপনারা নিজেদের রিস্কে দেখতে চান, দেখতে পারেন, কিন্তু তারপর আমাকে মোটেই দোষ দেবেন না যে সিনেমাটার কথা আমি আপনাদেরকে বলেছি। শুধু শুধু সময় নষ্ট করে সিনেমা দেখার কোনো দরকার নেই। তার থেকে আপনি সেই সময় গল্পটা পড়ে নিন, গল্পটা বেশ ভালো। দুখানা সিনেমার কথা আর তার সঙ্গে সঙ্গে দুখানা গল্পের কথা আমি আপনাদেরকে বললাম। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।